আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আচ্ছা, কখনো কি ভাবতে পেরেছেন ঋতু আমাদের চারপাশে কিভাবে রূপান্তরিত করে? আজ আমরা কবি আলাওলের ঋতু বর্ণন কবিতাটির মূল ভাব এবং লাইন বাই লাইন ব্যাখ্যা তুলে ধরব আজকের ক্লাসে। আমাদের প্রকৃতি আর জীবনের সাথে গভীর এক যোগসূত্র তৈরি করে। শিক্ষার্থীরা, আজকে আমাদের টপিকটির নাম ঋতু বর্ণন, যেটা লিখেছেন কবি আলাওল। আমরা শুরুতেই এই ঋতু বর্ণন কবিতাটির যে মূল ভাব রয়েছে, মূল ভাবটি একটু জেনে নিয়ে। আলাওলের ঋতু বর্ণন কবিতায় কবি প্রকৃতির বিভিন্ন ঋতুর সৌন্দর্য ও সহজ চিত্রময় ভাষায় তুলে ধরেছেন। প্রথমে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে, যখন গাছে গাছে নতুন পাতা ও কুঁড়ি ফোটে, প্রকৃতির নতুন রূপ ধারণ করে। দক্ষিণ দিকের শীতল বাতাস মানুষের মনে প্রেম ও আনন্দের অনুভূতি জাগিয়ে তোলে। পলাশ, মল্লী, লবঙ্গ, সুরঙ্গের মতো ফুলে বনভূমির রঙিন ও সুগন্ধে ভরে ওঠে। কোকিলের ডাক ও ভ্রমরের গুঞ্জনে প্রকৃতির সঙ্গীতময় হয়ে ওঠে। এই দৃশ্য ও শব্দে যুবকদের মনে গভীর আবেগ সৃষ্টি করে। মানুষ ফুলের মালা পরেও রঙিন পোশাক পরে আনন্দে মেতে ওঠে। এরপর কবি গ্রীষ্মের ঋতুর কথা বলেছেন, যখন প্রচণ্ড রোদ ও গরমে মানুষ কষ্ট পায়। তীব্র রোদের ভয়ে সবাই ছায়ায় আশ্রয় নেয়। তবে চন্দন ও শীতল বাতাস কিছুটা স্বস্তি দেয়। এরপর বর্ষা ঋতুর আগমন ঘটে। মেঘের গর্জন ও বজ্রধ্বনির সঙ্গে চারিদিকে অজস্র বৃষ্টি নেমে প্রকৃতির জলমগ্ন হয়ে ওঠে। বজ্রধ্বনিকে কবি মল্লার রাগের সঙ্গে তুলনা করেছেন। কবি মিলিয়ে সব মিলিয়ে কবিতাটিতে প্রকৃতির সৌন্দর্য, পরিবর্তন ও মানুষের অনুভূতির গভীর সম্পর্ক ফুটিয়ে তুলেছেন এই কবিতাটি, অর্থাৎ ঋতুবর্ণন কবিতাটিতে। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের যে কবিতাটি রয়েছে, এই কবিতাটির প্রতিটি শব্দের অর্থ এবং লাইন বাই লাইন জেনে নিব। এখানে আমরা প্রতিটি শব্দের অর্থকে আমাদের লাল রং দিয়ে এবং আ অন্য যে, অর্থাৎ এই পুরা লাইনের ব্যাখ্যাটাকে আমরা আমাদের আ এই যে কালারটা দিয়ে আমরা চিহ্নিত করেছি। শিক্ষার্থীরা, প্রথমে বলা হয়েছে, প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। নবীন পল্লব অ মানে হলো নতুন পাতার আগমনে। অর্থাৎ প্রথমে বসন্ত ঋতুতে আমাদের যে নতুন পাতার আগমন ঘটে। এখানে বোঝানো হয়েছে প্রকৃতিতে সজীবতার বার্তা। অর্থাৎ প্রকৃতিটার জন্য তার প্রাণ ফিরে পাচ্ছে। ২ পক্ষে, এখানে ২ পক্ষ বলতে শীতকাল ও গ্রীষ্মকালকে বোঝানো হচ্ছে। আগে পাচ্ছে মধ্যে সুমাধব। সুমাধব মানে বসন্ত। অর্থাৎ এখানে প্রকৃতির সুমধুর করে তোলে, এটা বোঝানো হয়েছে। মলায়া সমীর। মলায়া সমীর মানে হলো দক্ষিণা বাতাস। হৈলা। হৈলা মানে হলো কামের পদাতি। কামের পদাতি মানে হলো প্রেমের দেবতা। এখানে বোঝানো হয়েছে মানুষের মনে প্রেমের আবেশ বাড়িয়ে তোলে। অর্থাৎ মলায়া সমীর হৈলা কামের পদাতি মানে এখানে মানুষের মনে প্রেমের আবেশ বাড়িয়ে তোলে। মুকুলিত কৈল। কৈল মানে করল। তবে বৃক্ষ বনস্পতি। কুসুমিত। কুসুমিত মানে হলো ফুলে ভরে গেছে। কিংশুক মানে পলাশ ফুল। সঘন মানে ঘন হয়ে। বনলালা মানে এখানে বলছে যে মুকুলিত কৈল তবে বৃক্ষ বনস্পতি। কুসুমিত কিংশুক সঘনে বনলালা মানে এখানে মনোমুগ্ধকর পরিবেশটাকে বোঝানো হয়েছে। পুষ্পিত সুরঙ্গ। সুরঙ্গ মানে হলো শোভনীয়। মল্লী মানে বেলি ফুল। আর লবঙ্গ গোলাল মানে আবির গুঁড়ো মেশানো রং। এখানে পুষ্পিত সুরঙ্গ, মল্লী, লবঙ্গ, গোলাল মানে এখানে বলা হচ্ছে বেলি ফুল, লবঙ্গ ও রঙিন আবিরের সাজে প্রকৃতি নতুন রূপ সাজে। ভ্রমরের ঝঙ্কার। ঝঙ্কার মানে হলো গুঞ্জন। কোকিলের কলরব শুনিতে যুবক মনে জাগে অনুভবা। এখানে অনুভবা মানে হচ্ছে প্রেমের পরিবেশ। নানা পুষ্পমালা গলে গড় হরিচস হর্ষিত বিচিত্র
পবিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। মানে এখানে বলছে যে সাজগোজের উৎসব। মানে এইখানে যে বসন্ত যে ঋতুটা আসে, এই বসন্ত ঋতুতে আ আমরা আমাদের যে সাজগোজের জন্য একটা উৎসব চলে, সেই কথাটা এখানে বোঝানো হচ্ছে। নিদাক, নিদাক মানে গ্রীষ্মকাল। দেখো আমরা ১ম এই কিন্তু আমাদের মূল ভাবের মধ্যে এখান থেকে জেনেছি যে আমাদের ১ম এ বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। আ তারপরে বলা হয়েছে গ্রীষ্ম ঋতুর কথা। আর সর্বশেষ এখানে বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। অর্থাৎ এই ঋতু বর্ণন যে কবিতাটি রয়েছে, এই কবিতাটি এখানে আমাদের ৩ টা ঋতুর কথা বলা হয়েছে। বসন্ত ঋতু, গ্রীষ্ম ঋতু এবং বর্ষা ঋতু। তো সেটার ১ম যে প্যারাটুকু, এই ১ম প্যারাটা অর্থাৎ এইখান থেকে আমরা আমাদের এই পর্যন্ত এই যে প্যারাটুকু, এই প্যারাটুকুতে আমরা আমাদের বসন্ত ঋতুর যে বিবরণ, সেই বসন্ত ঋতুর বিবরণটা পড়েছি। এখন আমরা আমাদের গ্রীষ্মকাল পড়ব। আর সর্বশেষ ধাপে আমরা আ শীত শীতকালেরটা সরি বৃষ্টি অর্থাৎ বর্ষাকালেরটা পড়েই এই কবিতাটি শেষ হয়ে যাবে। নিদাক মানে গ্রীষ্মকাল, সময়ে, সময়ে মানে সময়। অতি প্রচণ্ড তপন, তপন মানে হলো সূর্য। অর্থাৎ নিদক সময়ে অতি প্রচণ্ড তপন। এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে চারপাশে অসহনীয় উত্তাপ ছড়িয়ে পড়ে। রৌদ্রত্রাসে, রৌদ্রত্রাসে মানে রোদের ভয়ে, রয়ে ছায়া চরণে সরবে। আ এখানে শরণে মানে হচ্ছে আশ্রয়। অর্থাৎ রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে শরণ। মানে এখানে বলছে যে রোদের তীব্রতার ভয়ে মানুষ ছায়ায় আশ্রয় খোঁজে। চন্দন চপ্পক মানে এখানে চাঁপা ফুলকে বোঝানো হচ্ছে। মাল্য মলয়া পবন মানে মাল্য মলয়া পবন মানে দক্ষিণা বাতাস। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে চন্দন চমক, মাল্য মলয়া পবন মানে চন্দনের সুগন্ধি, চাঁপা ফুলের মালা ও দক্ষিণা বাতাস মনে কিছুটা প্রশান্তি আনে। সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন মানে এখানে মদন বলতে আ কামদেবকে বোঝানো হয়েছে। যেটার প্রকৃত এই পুরা লাইনের ব্যাখ্যা বলছে যে প্রকৃতির উত্তপ প্রেমের উষ্ণতা বাড়িয়ে দেয়। প্লাবন মানে আ পাবন মানে হচ্ছে প্লাবন। সময় মানে এখানে বর্ষা ঋতুকে বলছে ঘন, ঘন গর্জরিত। গর্জরিত মানে ওই যে আ বর্জ্যবৃষ্টি হয়, আকাশ ডাকে সেটাকে বলছে। নির্ভয়ে বরিশে জল আ চৌদিকে। চৌদিকে মানে হলো চারদিকে। পূরিত মানে পরিপূর্ণ। অর্থাৎ এখানে বলছে যে পাবন সময়ে ঘন, ঘন গর্জরিত, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। মানে বর্ষাকালে ঘন, ঘন গর্জন শোনা যায় ও চারিদিকে পানিতে ভরে যায়। ঘোর শব্দের কৈলস, এখানে কৈলাসে বলতে হিমালয়ের একটি চূড়াকে বোঝানো হচ্ছে। আর মল্লার রাগ মানে বর্ষা ঋতুর রাগ বিশেষ। এখানে যে বর্ষা ঋতুতে যে আকাশ ডাকে, ঘন, ঘন বজ্রপাত হয়, বজ্র বৃষ্টি হয়, সেটাকে মল্লার রাগ বলে কবি এখানে উপস্থাপন করেছে। মল্লার রাগ গায়ে। অর্থাৎ এখানে বলছে যে পাবন সময় ঘন, ঘন ঘোর শব্দ কৈলাসে মল্লার রাগে গায়ে। মানে এখানে বলছে যে বৃষ্টির ধারা যেন মেঘমল্লার আ মতো রাগের মতো যা কৈলাসের থেকে তিনি শুনতে পাচ্ছেন। চারিদিকে শুনশান নীরবতার কারণে বৃষ্টির শব্দকে মনে হয় যেন হিমালয় পর্বতের গায়ে মালহার। দাদুরি মানে স্ত্রী ব্যাঙ আর শিখিনী মানে ময়ূরী। রব অতি মন ভায়ে মানে ভায়ে মানে হচ্ছে ভাব জাগায়। অর্থাৎ এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে বর্ষার উচ্ছ্বাস প্রকাশ। অর্থাৎ তোমরা অনেকেই দেখবা যারা গ্রামে বসবাস করো, অ সেখানে যখন বর্ষা হয় বা বর্ষার মৌসুমটা যখন হয়, তখন ব্যাঙেরা তারা যেভাবে ডাকাডাকি করে। কীটকুল রবপুনি ঝঙ্কার ঝঙ্কারে মানে কীটপতঙ্গরা বারবার ঝঙ্কার তুলে সুর করে। শুনিতে যুবক চিত্ত হরিষিত ডরে, প্রকৃতির সুর মানে আবেগ ও রহস্য তৈরি করে। আইল শারদ ঋতু নির্মল আকাশে মানে নির্মেঘ আকাশে দোলা এই
চামর কেশ মানে গরুর পুচ্ছ বা কাশফুল এখানে কুসুম বিকাশে অর্থাৎ এখানে শরতের হালকা বাতাসের ফুল প্রকৃতির গরুর লেজের মতো দুলছে অর্থাৎ এখানে শরতের যে ঋতুটার কথা বলা হয়েছে শরৎ ঋতুতে তোমরা অনেকেই দেখে থাকবে যে কাশফুলটা যে হেলে যে দুলে না সেটাকে গরুর লেজের সাথে তুলনা করা হচ্ছে। নবীন খঞ্চন মানে এক জাতীয় পাখি দেখি বড়ই কৌতুক মানে পাখির চঞ্চলতা মনে ভালো লাগে। উপজিত মানে উৎপন্ন যামিনী, যামিনী মানে রাত্র, দম্পতির মনে সুখ মানে রাত্রে যেন দম্পতির মনে সুখ এনে দেয়। প্রবেশের হেমন্ত ঋতু শীত অতি যায়। মানে এখানে শীত পড়া শুরু করে অর্থাৎ শরতের পরেই শীতকালটা চলে আসে অর্থাৎ হালকা, হালকা শীত পড়া শুরু করে দেয়। পুষ্পতুল্য তাম্বুল, এখানে তাম্বুল বলতে পানি বোঝানো হয়েছে। অধিক সুখ হয়। অর্থাৎ এখানে পানের লতা দেখতে ও খেতে ভালো লাগে। এখানে আমরা যে পান খাই না সেই পানটাকে বোঝানো হচ্ছে। শীতের তরাসে মানে ভয়ে, রবি মানে সূর্য, তরিতে মানে দ্রুত লুকায়ে মানে দিন ছোট হয়ে যায়। অর্থাৎ সূর্যটা দ্রুত যেন ডুবে যায় অর্থাৎ দিনটা ছোট হয়ে যায়, রাতটা বড় হয়। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়, নিশি মানে রাত্র। এখানে দীর্ঘ রাতের আরামদায়ক সুখ দ্রুতই শেষ হয়ে যায়। পুষ্পসজ্জ ভেদ ভুলি বিচিত্র বসন মানে ফুলের মতো আরামদায়ক বিছানা ছেড়ে অন্য পোশাক পরতে ইচ্ছে করে না। উড়ে উৎসবমুখর পরিবেশ, এক হইলে শীত নিবারণ, সবাই এক হয় শীত নিবারণে নেমে পড়ে। কার্পুর মানে কাপুর সুগন্ধি, কস্তুরী মানে হরিণের নাভি থেকে তৈরি সৌরভ, চোয়া মানে সুগন্ধি, জাবক মানে আলতা এবং সৌরভ মানে চারিদিকে সুগন্ধি ছড়িয়ে পড়ে। এখানে বলছে যে কাপুর, কস্তুরী, চুয়া, জাবক, সৌরভ মানে চারিদিকে সুগন্ধ ছড়িয়ে পড়ে। দম্পতির চিত্তের চেতনায় অনুভব মানে দম্পতির মনে ভালোবাসা তৈরি হয়। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ঋতুবর্ণন যে কবিতাটি রয়েছে এই কবিতাটির পুরা মূল ভাব এবং লাইন বাই লাইনের ব্যাখ্যা সহ আমাদের প্রতিটা শব্দের ব্যাখ্যা। ক্লাসটি তোমাদের কেমন লেগেছে এটা কমেন্টে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি তোমরা তোমাদের অন্য কোনো টপিকের উপরে ক্লাস চাও সেটাও আমাদের কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।